শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোটে কেন অনীহা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক, এবং আমাদের সাথে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব অজয় দাশগুপ্ত। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় ভোটে কেন অনীহা। আমরা তো বলি যে আমাদের এই অঞ্চলে ভোট উৎসব, সেই উৎসবের ভোট, জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকারের নির্বাচন প্রায় প্রতি ক্ষেত্রেই দিনকে দিন দেখা যাচ্ছে যে সাধারণ জনগণকে সে অর্থে টানতে পারছে না, এবং এই আলোচনা আমাদের করতে হচ্ছে এই উৎসবের ভোটে অনীহা কেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জাতীয় জীবনে। অল্প সময়ের মধ্যে আমরা অনেক প্রশ্নেরই মীমাংসা করতে পারবো না, তবে কিছু ধারণা ব্যক্ত করলে, সকলেই চিন্তা করলে ফল হবে। ভোটে অনীহা তা 1954 সনের যুক্তফ্রন্ট যখন প্রথম অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে ইলেকশন হয়, এর আগে যারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিত, চৌকিদারি ট্যাক্স বা অন্য করে, কেবল তারাই ভোটার ছিলেন, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ। 54 সনের নির্বাচনটাই ইস্ট পাকিস্তান লেজিসলেচারের প্রথম নির্বাচন, যাতে লোকে ভোট দিয়েছে। তখন 54 সনের নির্বাচন তো মানুষ উদ্গ্রীব হয়ে ভোট দিয়েছে, মানে যারা রাজনৈতিক নেতা দল থেকে তারা আহ্বান জানিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ, তরুণ ছাত্র যারা প্রথম ভোটার হয়েছে, তারা তো একেবারে বেহুশ হয়ে ভোট দিতে গেছে। তারপরে মার্শাল ল হলো 1958 সনের শেষ দিকে, আইয়ুব খান ক্ষমতায় আসলেন। ওই সময়ে অনেকগুলো নির্বাচন হয়েছে নানান অকেশনে। প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এই প্রেসিডেন্টের প্রতি লোকের আস্থা আছে কি নেই, আরও এই ধরনের হয়েছে। ফাইনালি একটা কনস্টিটিউশন আইয়ুব খান জারি করলেন। সেই কনস্টিটিউশন অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি গঠনের মানে আয়োজন হয়েছে বা নির্বাচন হয়েছে। ওই ক্ষেত্রেও লোকে মোটামুটি ভোট দিয়েছে, কিন্তু আগে যে তীব্র আবেগের সঙ্গে যেতেন ভোট দিতে, সেইটা নাই। আর সরকার পক্ষ, অর্থাৎ আইয়ুব সরকার যাই ঘোষণা করেছে, ইলেকশন কমিশন যাই ঘোষণা করেছে, যেসব দল সরকারের বাইরে, সেই দলগুলো এই সরকারের কথার সম্পূর্ণ বিরোধিতা করেছে। নির্বাচন ঠিক হয় নাই, নির্বাচনে ফলস ভোটিং হয়েছে, আরও ত্রুটি কথা। কিন্তু একেবারে গোটা নির্বাচন প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া, এরকম দাবি তখন ছিল না। কতগুলো নির্দিষ্ট অভিযোগ, আর ইলেকশন কমিশনের প্রতিও তখন লোকে শ্রদ্ধা রেখে কথা বলেছে। এরপরে 1970 সনে যে নির্বাচন হয়েছে, তখন এখানকার পাবলিক অপিনিয়ন খুব স্পষ্ট যে আওয়ামী লীগের 6 দফা কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, এটা ট্রিমেন্ডাসলি লোকে সমর্থন করেছে। এখানেও কোনো অভিযোগ ওঠে নাই যে ইলেকশন ঠিকমতো হয়নি। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ইলেকশনে পূর্ব পাকিস্তান থেকে কতজন সদস্য হবে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে পশ্চিম পাকিস্তান থেকে কতজন হবে। তো সেখানে 150-300 সিট করেছে সমান সমান, কিন্তু আসলে তো পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা 10% বেশি ছিল, 45% না, মানে 56 ভাগ ছিল একদিকে, আর অন্যদিকে কত 44 ভাগ না কত হয়। তো এই বৈষম্যটা নির্বাচনের ক্ষেত্রে স্বীকার করা হয়নি। পূর্ব পাকিস্তান থেকে 150 জন হবে, পশ্চিম পাকিস্তান 150 জন হবে। কিন্তু ইয়াহিয়া খান যখন ইলেকশন করার জন্য সামরিক বিধি ইত্যাদি করলেন, তখন তিনি জনসংখ্যা অনুপাতে ভোট হবে, এখানকার মেম্বার বেশি জনসংখ্যা, এখানে সংখ্যা বেশি হবে, ওখানের জনসংখ্যা কম, ওখানে কম হবে, একেবারে প্রপোর্শনাটলি 300 মেম্বার হবে, কিন্তু এখান থেকে বেশি, ওখানে কম। তো এর ফলে ইয়াহিয়া খান পলিটিক্সটা বুঝতে পারেন। এর আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলি বা লিয়াকত আলী খান বলি, জিন্নাহ সাহেব তো ছিলেনই, তারা এই ব্যাপারটা বুঝতেন যে সমান সমান দিলে তো পূর্ব পাকিস্তান ভেঙে ফেলবে পাকিস্তান। তো এই কারণে তারা খুব সচেতন ছিল। কিন্তু ইয়াহিয়া খান মিলিটারি থেকে এসে ওইটা বিবেচনা না করে ঘোষণা দিয়েছেন, নির্বাচন বিধি জারি করেছেন। তো
এই নির্বাচন হয়ে যাওয়ার পরেই দেখা গেল যে আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে যা চায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে সেটাই পাশ করতে পারবে, এদের যে সংখ্যাধিক্য। তো এতে বিচলিত হয়েছে পশ্চিম পাকিস্তানের যারা পলিটিক্যাল লিডার তারাও, এবং মিলিটারি উচ্চপদস্থ যারা মিলিটারি ম্যান, যারা কিছু অ্যাডভাইজার ছিলেন আইফে, তারা তীব্রভাবে প্রতিবাদ করলেন। এবং এখনই মানে ন্যাশনাল অ্যাসেম্বলি কল করা উচিত হবে না। এটা মনে রাখতে হবে যে তখন ন্যাশনাল অ্যাসেম্বলির দায়িত্ব ছিল 120 দিনের মধ্যে পাকিস্তানের একটা খসড়া সংবিধান তৈরি করে দেবেন, এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যদি সেটাকে পাকিস্তানের সংহতি এবং জনগণের জন্য কল্যাণকর হয় তাহলে সেটা তিনি মানে অনুমোদন করবেন। আর যদি সেটা না হয় তাহলে ওই পাকিস্তানের সংহতি রক্ষা যদি না থাকে তাহলে ওই ইলেকশনের রেজাল্ট অনুযায়ী কোনো কাজ হবে না, এই ধরনের কথা লেখা ছিল। তো সেই অবস্থায় আপনার 1970 সনের নির্বাচন পর্যন্ত হয়েছে, কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলির যে অধিবেশন প্রেসিডেন্টের ডাকার কথা সেটা আর ডাকছেন না। এর মধ্যে আরও ছোটো ছোটো নানান ঘটনা গেছে, সেগুলো বলা সম্ভব না অল্প সময়ে। তো এর মধ্য দিয়ে আমাদের নির্বাচন 1970-এর এটা হলো বটে, কিন্তু এটা অনুযায়ী কোনো কাজই হয়নি। তারিখ একটা শেষে চাপের মধ্যে ঘোষণা করেছিলেন, কিন্তু যেদিন তারিখ আসছে তার 2 দিন আগে ওই তারিখটা বাতিল করলেন, পরে জানাবেন এই ধরনের কথা বলে। তো তখন তো রেডিওই মূলত আমাদের এখানকার মানে শক্তিশালী প্রচার মাধ্যম। রেডিওতে এটা বারবার প্রচার করা হয়েছে, এবং ঠিক ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা এবং মানে শহরের নানা এলাকার মানুষ যারা একটু রাজনীতির খোঁজখবর রাখে তারা সকলেই রাস্তায় বেরিয়ে আসলেন এবং সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিলেন। জিন্নাহ সাহেবের পাকিস্তান এই বলে আরেকটা কী কথা, সেটা খুব শোভন কথা না। তো এই যে তীব্রভাবে পাকিস্তানকে ডিসরিগার্ড করা, এটা এই ন্যাশনাল অ্যাসেম্বলির স্থগিত করার সঙ্গে সঙ্গে ভয়ানক রূপ নিল। প্রথমে ঢাকায়, তারপরে প্রত্যেক জেলা শহরে, একদিন পরে সব মহকুমা শহরে, এমনকি তখন তো উপজেলা ছিল না, থানা লেভেল পর্যন্ত। তো এইভাবে একটা তীব্র পাকিস্তান রাষ্ট্রবিরোধী মনোভাব, আমরা ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এটা তো হঠাৎ করে জাগেনি। এটা 1947 সন থেকে আরম্ভ করে ক্রমাগত একটু একটু করে বাড়ছে। রাষ্ট্রভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, এই সব কিছুর মধ্য দিয়েই পূর্ব পাকিস্তানে তখন যে বিষয়টা বড় করে আসছে সেটা হলো আমরা ম্যাক্সিমাম স্বায়ত্তশাসন চাই। আর শেখ সাহেব বললেন যে এই 6 দফার ভিত্তিতে কনস্টিটিউশন হবে। তো এই সব ব্যাপারকেই ইয়াহিয়া খান, কয়েকজন মিলিটারি জেনারেল এবং জুলফিকার আলী ভুট্টো, আরও কয়েকটা রাজনৈতিক দল, এরা ওই বিরোধিতা করেছে। 2-1 নেতা ছিলেন যারা এটা শেখ মুজিবকে সমর্থনও দিয়েছেন। যে ওয়ালি খান ছিলেন একজন, তিনি, আরও 2-1 ছিলেন। একজন নেভি থেকে আসা জেনারেল, তিনিও রাজনৈতিক দল করেছিলেন, একদম 2-1 করেছে, কিন্তু তাদের এই ব্যাপারে একটুও সমর্থন তাদের দেশেও পাননি। অর্থাৎ পাকিস্তান যে ভেঙে যাবে এটার সব সম্ভাবনা পাকিস্তান প্রতিষ্ঠার আগেই তৈরি হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক জিন্নাহ সাহেবের প্রতি একটা অন্য রকমের শ্রদ্ধাবোধ অনেকের ছিল, এবং জিন্নাহ সাহেবের নেতৃত্বের ক্যাপাবিলিটিও ছিল। তো সেই সব কারণে সারা ভারত জুড়েই এই ব্যাপারটা হয়েছে যে মুসলমানরা মেজরিটি হবে যেখানে ভোটে, সেইখানে পাকিস্তানের অংশে পড়বে ইত্যাদি। কিন্তু পাকিস্তান হয়ে যাওয়ার পরে আর কেউ কিছু করতে পারেনি। জিন্নাহ সাহেব এখানে আসছেন, বক্তৃতা দিয়েছেন, এটার তো বিরোধিতাই করা হয়েছে খুব প্রবলভাবে। বিরোধিতা করা তখন কঠিন ছিল। একদিকে পুলিশের উৎপাত, তার চেয়ে বড় হলো গুন্ডাপান্ডা মুসলিম লীগের। তো এইসব কারণে মানে প্রবলভাবে বলতে পারেনি, কিন্তু পত্রপত্রিকায় আসছে, জিন্নাহ সাহেবের কানেও গেছে, এরকম কেউ কেউ বলেছেন। তো এইভাবে পরিবর্তন হয়ে গেছে, এবং আমাদের স্বায়ত্তশাসন, আমরা মানে অর্থনৈতিক বৈষম্যের অবসান চাই, আমরা গণতন্ত্র চাই, এই 3টা কথাকে অবলম্বন করে মানুষের সীমাহীন আগ্রহ ছিল ভোট দিতে যাওয়াতে। আর এখনকার বাস্তবতা হলো আওয়ামী লীগ একটা 15 বছর পরবর্তী সময় থেকে তারপরে 15 বছর একটা ক্ষমতায় ছিল, এর মধ্যে অনেক কিছু করেছেন, কিন্তু একটা মূল জিনিস তিনি সামনে এনেছেন, সেটা হলো যে বিএনপি এবং জাতীয় পার্টি অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের আমলে এক ধরনের ডিপলিটিসাইজড হয়ে গেল রাজনৈতিক চিন্তাভাবনা, এবং অত্যন্ত সতর্কভাবে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য তখন লোকে খুব নিয়েছে। আফটার দি ডেথ অফ শেখ মুজিবুর রহমান, আব্দুর রব সাইনিয়াবাদ, ফজল হক মনি 3টা পরিবার মেরেছে। তো এই ঘটনাগুলো সাধারণ মানুষ
রাজনীতির প্রতি আগ্রহ ফিরিয়ে ফেলে দিতে হয়। এরকম খুনি মারামারি গোপন হত্যা এইগুলি যে হয় তার রাজনীতি দিয়ে কী হবে, এইভাবে পরিবর্তন হয়ে আসছে। এরপরে এই যে 1990 সাল থেকে আজ পর্যন্ত যে 3টা নির্বাচন হয়েছে, এই সব নির্বাচনে সাধারণভাবে মানুষের আগ্রহ ছিল না ভোট দেওয়ার। তবে যারা প্রার্থী হয়েছেন দল থেকে নানা রকম মানে টেনে টেনে লোক আনা, কিছু ভয় দেখিয়ে, অনেকটা লোভ দেখিয়ে এইভাবে কিছু লোককে ভোট দিতে আনছে। কিন্তু সেই 2009 সালের পর থেকে এটা 90 সালের পরে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, 96-তে হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটাও রাজনীতি বিরোধী, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা করেছে। এক সময়ে 31 বুদ্ধিজীবী গোষ্ঠী বলে একটা বুদ্ধিজীবী গোষ্ঠী কিছুদিন ছিলেন, পরে তারা নাগরিক কমিটি করেন। তো ওই যে 31 বুদ্ধিজীবী, তাদের ভেতর থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথাটা প্রচার করা হয়েছে। তো রাজনৈতিক দল তারা দেশে রাজত্ব করবেন আর নির্দলীয় লোকেরা এসে ইলেকশন করে দেবেন, এটা কোনো রাজনৈতিক চিন্তা হলো? এটা মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করার জন্য, দেশকে রাজনীতিবিহীন করে ফেলার জন্য। বাংলাদেশে সেইটাই আসলে হয়েছে 1980-র দশকে, 90-র দশকে, যে মানে রাজনৈতিক কোনো বক্তব্য না দিয়ে শুধু এই ভোটাভুটি, হিউম্যান রাইটস ইত্যাদির কথা বলে। হিউম্যান রাইটস অবশ্যই একান্ত জরুরি ফর ডেমোক্রেসি অথবা যে কোনো ভালো রাজনৈতিক ব্যবস্থার জন্য। কিন্তু এই নির্বাচনটা তো করার জন্য জনমনকে একটা রাজনৈতিক দলের মানে উইন করতে হবে, জয়ী করতে হবে, জনগণের সমর্থন নিয়ে আইন সিদ্ধ উপায়ে কাজ করবেন। তো এই আইন সিদ্ধ উপায়ে কাজ করা অনেক সময় উল্টে গেল, সরকার উৎখাত করব, এইটা ভয়ানকভাবে আসছে, পত্রপত্রিকায় লিখছে। আর কোনো রাজনৈতিক নেতা বক্তৃতায় বলছেন এই সরকারকে উৎখাত করতে হবে। তো এখনও তো এই ধারার রাজনীতি চলছে, যাতে আমাদের রাষ্ট্র গঠন, জাতি গঠন, জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির একটা সুষ্ঠু সমাধান এবং আমরা আমাদের রাষ্ট্রকে, জাতিকে, জনজীবনকে এবং এই ভূভাগের প্রকৃতি, মানুষ, সব প্রাণী আমরা ভালোবাসি, সকলের মঙ্গল কামনা করি। স্যার, আমি আসবো রাজনীতিতে অনীহা নিয়ে আরও কথা বলবো। আমি শুনে আসি। জনাব মোফাজ্জল করিম স্যার, আপনার বক্তব্য এই প্রসঙ্গে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার সম্মতি নিয়ে একটি বাক্য অ্যাড করতে চাই এই বক্তব্যের সঙ্গে সঙ্গে, বরং বলা উচিত অন্যরকম আর কি। সেটা হচ্ছে একটা মর্মান্তিক দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি এবং তার সঙ্গে আরও পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই এটা মুসলিম বিশ্বে একটা বড় রকমের একটা অভিঘাত। তো আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক। আর এটা কী কারণে কিভাবে হলো, এটা নিশ্চয়ই একটা রহস্যময় ব্যাপার, এটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবার আসুন আজকের যে বিষয়টা, যে বিষয় নির্বাচন নিয়ে যে বিষয়টা আজকে, ভোটে অনীহা কেন, ভোটে কেন অনীহা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বা বর্তমান বাংলাদেশে স্বাধীনতার 52-53 বছর পরে এখন পর্যন্ত আমরা ভোট কেন হয় না, মানুষ কেন ভোট দিতে যাচ্ছে না, এ নিয়ে আলোচনা করছি। উপস্থিতি কেন কমছে দিনকে দিন, উপস্থিতি, ভোটের অনুপস্থিতি, ভোটে আগ্রহ কেন নাই, অনাস্থা, এই সমস্ত প্রশ্ন তো কিছুদিন আগে পর্যন্ত ছিল না। যখন কিছুদিন আগে বলতে আমি বলতে যাচ্ছি, মনে করুন এই যে আমলে আপনার সত্যি কথা বলতে গেলে পরে যখন দুই প্রতিদ্বন্দ্বী দল নির্বাচন করেছেন তখনও তো মানুষ ভোট দিতে গেছে। এখন যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল, তার মধ্যে একটি বড় দল, তারা অংশগ্রহণই করেন না। সোজা কথা, বিএনপি বড় দল। এই জন্যে বলছি, অন্য কারোর কিছু মনে করার কোনো কারণ নাই, কারণ শতকরা 100টা ভোটের মধ্যে 80টা ভোটই ভাগাভাগি হয় দুইটা বড় দলের মধ্যে, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই হয়। কে বেশি কে কম এগুলা ব্যাপার নয়, কিন্তু এরাই নির্ধারণ করেন। এর মধ্যে যদি এক দল না যায় তাহলে তো ওখানেই তো মানে অর্ধাঙ্গ অবশ্যের মতো হয়ে যায়। আপনাকে বলি, আমি একটা উপমা দিতে চাই। মাননীয় অধ্যাপক কিন্তু চমৎকারভাবে প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন, আমি এর পরে থেকে বলতে চাই। উপমাটা হচ্ছে এই, ভোটটা কি? ভোটটা হচ্ছে একটা আনন্দদায়ক খেলা, একটা অত্যন্ত আনন্দ ঘন একটা পরিবেশে একটা খেলা হয় দুই দলের মধ্যে।
একদল জিতে একদল হারে। আচ্ছা, এখন মনে করুন ঢাকা ফুটবল লিগ, আমি এককালের লিগের সঙ্গে প্রায় 18 বছর জড়িত ছিলাম ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে, বাফুফের সেটা জি 80-র দশক এবং 90-এর দশকে। যাই হোক, তো তখন আমরা যে লিগ খেলা আয়োজন করা হতো, ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ বা সবচেয়ে বড় কথা হলো একটাই লিগ হতো, প্রথম বিভাগ লিগ হতো। সেই প্রথম বিভাগ লিগে আরও খেলা হতো, কিন্তু একটা তখন স্টেডিয়ামও ছিল বাংলাদেশে একটাই, বঙ্গবন্ধু বাইতুল মোকাররমের, যেটা এখন, হ্যাঁ এখন যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম আর কি, এটাতেই হতো। সেখানে 15-20টা দল অংশগ্রহণ করত। তার মধ্যে প্রধান দুইটি দল ছিল আবাহনী আর মোহামেডান। যদি কোনো কারণে, তখন প্রত্যেক বছরই দুই দল অংশগ্রহণ করতোই, অন্যরাও করতো, কিন্তু যদি কোনো কারণে মনে করুন আবাহনী বা মোহামেডান যদি অংশগ্রহণ না করতো ফাইনালে, তাহলে পরে ওই যে গ্যালারি পুরাটাই খালি পড়ে থাকতো, তাই নয় কি? কারণ খেলা জমতো না, এরা নাই লিগে, এরা নাই, তাহলে কোথায় লিগ? ঠিক একই অবস্থা হয়েছে আমাদের জাতীয় নির্বাচনের বেলাও তাই হয়েছে। এখানে বিএনপি অথবা আওয়ামী লীগ যদি কোনো কারণে অংশগ্রহণ না করে, তাহলে তো আর এটা নির্বাচনই হলো না। তো এখন প্রশ্ন হচ্ছে কেন তারা ইয়ে করে না, সেটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন, কেন তারা আসছে না। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা নয়। আজকের আলোচিত বিষয় হচ্ছে ভোটার, যে জনগণের জন্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই জনগণই যদি না থাকে তাহলে ভোটটা দিবে কে? সময়, অর্থ, লোকবল, অনেক কিছু রাষ্ট্রের। হ্যাঁ, তো তারা যে আসে না, কেন আসে না, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা গত বেশ কিছুদিন যাবতই তো এই অবস্থা, প্রায় 10 বছর যাবত এই অবস্থা চলছে, কিন্তু এটার কোনো একটা গবেষণামূলক বা কোনো একটা কারণ অনুসন্ধান, কোনো প্রচেষ্টা খুব গুরুত্ব সহকারে কেউ দেখছেন না। কেন দেখছেন না আমি জানি না, কিন্তু একটা ভোট যে করেই হোক, একদল বলছে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, চমৎকার হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হয়তো জাতির উদ্দেশ্যে বলে দিলেন খুব চমৎকার হয়েছে। কত পার্সেন্ট? এই 35 বা 40%, 30-40%। কিন্তু এই দেশের ভোটের ঐতিহ্য হচ্ছে 40 আর 35 আর 30 নয়, এটার ঐতিহ্য হচ্ছে 70-75, এর কমে নয়, সেই আগে থেকে। আচ্ছা, এটা দেখতে হলে পরে মানুষ বুঝতে হবে যে কেন যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে নির্বাচনে যে আবেগ নিয়ে মানুষ আগে ভোট দিয়েছে। 70-এর নির্বাচনে ঘটনাচক্রে আমি সরকারি চাকরিতে থাকা অবস্থায় আমি রিটার্নিং অফিসার ছিলাম। সেই পাকিস্তানি আমলে 1970-এ রিটার্নিং অফিসার, এবং সেটাও আপনার কোথায়? পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। এখানে তখন আমি পোস্টেড ছিলাম ওখানে, এবং একটা মহকুমার দায়িত্বে ছিলাম, কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। যত বদনামই থাকুক না কেন পাকিস্তান সরকারের বা এহিয়া সরকারের, কিন্তু নির্বাচন নিয়ে কেউ কোনো রকমের অভিযোগ করে নাই। এহিয়া খান নির্বাচন দিয়েই খালাস, এবং আমরা যারা সরকারি কর্মচারী, আমরা আল্লাহকে হাজির নাজির জেনে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, আইনানুগভাবে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নির্বাচন পরিচালনা করেছি। না মুসলিম লীগ, না আওয়ামী লীগ, না জামাত বা অন্য কোনো দল, অনেকগুলো দল ছিল, কেউ কোনো এই ব্যাপারে কোনো আপত্তি তুলে নেই যে নির্বাচন খারাপ হয়েছে। তো এখন কেন হচ্ছে? প্রথমে আমি বলেছিলাম যে এটা তো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে বের করা উচিত, একটা কমিশন করে দেন না কেন, বের করুন না কেন। আচ্ছা, যাই হোক, তো এখন পুরা নির্বাচনের উপরে মানুষের আস্থা উঠে গেছে। এই আস্থার সংকটটাই হচ্ছে বড় সংকট। আস্থা কেন উঠে গেছে? আস্থা উঠে গেছে, মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে এ কি, বিনা ভোটেই তো নির্বাচিত হয়ে যাচ্ছে, বিনা ভোটে তো ভোট। এমনও তো হয়েছে যে 300টা আসনের মধ্যে 152 না 53টা বিনা ভোটে হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরও অন্যান্য কেলেঙ্কারি হয়েছে, আমি দেখি নাই, আমি ছিলাম না তখন ভোটে, আমি তখন একজন অবসর দায়িত্বে ছিলেন নাগরিক, কিন্তু এটা তো মুখে মুখে ফিরে, এবং কেউ তীব্র প্রতিবাদও স্পন্দ করে নাই, কি দিনের ভোট রাতে হওয়া ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার স্যাপার।
এই সমস্ত দেখে, এবং কিছু কিছু মানুষের যখন দেখে যে আরে ভোট মানে তো হচ্ছে গিয়ে এসে কিছু গুন্ডা পান্ডা এসে আপনাকে ভয় দেখাবে, এই গিয়ে অমুক মার্কায় দিবা এসে ইত্যাদি, কিংবা টাকা পয়সা সাধবে, এগুলা দেখে মানুষের আস্থা উঠে গেছে। গিয়ে কি হবে? তারপরে সে বলবে যে আমরা তো এই গ্রামের যা আছে বেশিরভাগ লোকেই তো আমরা ওই মার্কায় ভোট দিয়েছি, কিন্তু ওই ক্যান্ডিডেট পাস করে গেল ওইটাতে, এরকম করে। তো এই সমস্ত কারণে, নানাবিধ কারণে, এক হচ্ছে দিনের ভোট রাতে হওয়া, দ্বিতীয় হচ্ছে ব্যালট বাক্স চিন্তাই করে নেওয়া, জি ব্যালট বাক্স হ্যাঁ বদলে ফেলা ইত্যাদি কারণে আপনার বিনা ভোটে যে পাস করে যাওয়া, এরকম গিয়ে কি করব, ভোট দিতে যাবে না, দূর গিয়ে কি করব, ও তো অমুক পাস করবে জানা কথা, তো পাস করবে জানা কথা, আমি যাব কি জন্য। এক আরেকটা আইন শৃঙ্খলার কথাও, যে কি হয় না হয়, একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সবসময় বিরাজ করে। সেটা আবার আমি বলবো যে এই আতঙ্ক যে বিরাজ করে, এটার জন্যে প্রধানত এটার দায়িত্ব আসবে প্রশাসনের উপরে। কারণ নিশ্চয়ই রাজনৈতিক নেতারা এত শক্তিশালী হয়ে যান নাই যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি, ডিসি, এসপি, ইউএনও, ওসি, এদের সঙ্গে এদের যে শক্তি, এদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাবে এসে বলে আসো ইয়ে করে, তা তো না, এটা এমন হয় না। তাহলে পরে তাই যদি হয়, তাহলে তো আমি বলবো যে আপনাদের প্রশাসনের মধ্যেও দুর্বলতা ঢুকেছে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ কি? এই কারণটাও তাহলে, যেহেতু প্রায় 35-40 বছর প্রশাসনের সঙ্গে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলছি, প্রশাসনের মধ্যে এখন রাজনীতি ঢুকে পড়েছে। আমি আসবো আরো বিস্তারিত শুনবো। আমি একটা কথা বলে শেষ করি, যে আগে শুনতাম যে কি পলিটিক্সের মধ্যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়েছে, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়েছে। এখন আরেকটা যোগ হয়েছে সঙ্গে, রাজনীতির সঙ্গে পলিটিক্স ঢুকে পড়েছে, আর প্রশাসনের মধ্যেও পলিটিক্স ঢুকে পড়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনাদের কাছে, একটু শুনে আসবো। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব অজয় দাশগুপ্ত। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব অজয় দাশগুপ্ত, বিরতির আগে আমরা আলাপ করছিলাম ভোটে কেন অনীহা, উৎসবের ভোট, ভোটারের উপস্থিতি দিনকে দিন কমছে এমনটাই দেখা যাচ্ছে। সার্বিকভাবে আপনার পরে মূল্যায়ন শুনবো। আমরা তো মূলত উপজেলা নির্বাচন চলছে যেটা, জি, সেটাকে সামনে রেখে আলোচনা করছি। জি, এটা পার্লামেন্ট নির্বাচন, যেমন এই দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেছে 7ই জানুয়ারি, তখন একটা পরিস্থিতি ছিল, প্রেক্ষাপট ছিল, কিংবা 18 সালের নির্বাচন কিংবা 14 সালের নির্বাচন, এগুলো বিভিন্ন প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয়েছে। আবার পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচন, বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচনে এক ধরনের অবস্থা আমরা দেখেছি। গত কিছুদিন একটা প্রচেষ্টা ছিল যে দলীয় প্রতীকে নির্বাচন, সেটা আওয়ামী লীগ তারা একটা মনে করেছে যে পদক্ষেপটা বা সিদ্ধান্তটা সঠিক ছিল না, ভুল থেকে শিক্ষা নিয়েছে। দলের মধ্যে বিশেষ করে স্থানীয় সরকারের, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, সবগুলাতেই তারা একটু ভিন্ন চিন্তা শুরু করেছে। সম্প্রতি আর একটা সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে এনেছে, আমার মনে হয় যে এটা রাজনীতির জন্য খুব, সব দলের জন্য গুরুত্বপূর্ণ, যে পরিবারের মধ্যে এই যে এমপি, তার স্ত্রী স্থানীয় সরকারের কোন সংস্থায়, উপজেলায়, কিংবা কোন মেয়র পদে, বা কুমিল্লা সিটি কর্পোরেশন আমরা দেখেছি যে এমপি যিনি, শুধু এমপি না, কুমিল্লার রাজনীতির একেবারে সিংহপুরুষ বলা হয়, তার মেয়ে হয়েছে মেয়র। এইটা উনি যতই বলুন যে আমার কর্মীরা চেয়েছে, আমার সমর্থকরা চেয়েছে, জনগণ চেয়েছে, বাস্তবে তো তা হয় না। এই সব প্রার্থীপদ যখন ঘোষণা করে, তখন একটা একেবারে সুলিখিত নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয় আর কি। তো এইটা শেখ হাসিনা
তার দলের মাধ্যমে যে কথাটা এনেছেন পুরোপুরি এবারে আমার বাস্তবায়ন হয়তো করতে পারেননি, কিন্তু সব দলের এটা অনুসরণ করেছে। দলীয় মানে পদগুলোতে একই সঙ্গে এই স্থানীয় সরকার এবং জাতীয় পরিষদ, সংসদ, সব জায়গায়। এখন বাস্তবতা হচ্ছে যে সংসদে আওয়ামী লীগ কিন্তু অন্তত 100 সংসদ সদস্য পদে এই যে স্বতন্ত্র প্রার্থী হতে দিয়েছিল অতীতে, যাদেরকে বিদ্রোহী বলা হতো এবং বহিষ্কার করা হতো। 7ই জানুয়ারি নির্বাচনকে তাদের কিন্তু উৎসাহিত করা হয়েছে। তাতে অনেক জায়গা ভালো হয়েছে, অনেক জায়গা দেখা হয়েছে যেটা কিন্তু আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত, যে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড যাদেরকে সবচেয়ে ভালো জনপ্রিয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে, দলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বিভিন্ন সংসদীয় আসনে, তাদের মধ্যে প্রায় 70 জন নির্বাচিত হতে পারে। দলের অন্য কেউ হয়েছে আর 2 জন বাইরে হয়েছে আর কি। কেন এই আমার এখন পর্যন্ত আমি কিন্তু শুনিনি যে আওয়ামী লীগ থেকে বিষয়টা পর্যালোচনা করে কোন রকমের মতামত বা অভিজ্ঞতা সেগুলো দেশবাসীর সামনে তুলে। কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ এটা, যে কেন সখানেক জায়গা অন্তত যেখানে বিএনপি বা আরো বেশ কিছু দল যারা কিছু ভোট পেত অংশ নেয়নি, তার সেরকম একটা পরিস্থিতি আওয়ামী লীগের অন্তত 100 জন তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তারা আসতে পারলো। তার মানে মনোনয়নে ভুল ছিল। আবার উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে, প্রথম পর্বে নির্বাচন হয়েছে, এটা ঠিকই যে ভোট কেন্দ্র মানে প্রকাশ্যে দখল বা এই ইভিএমও কিছু ইভিএম ছিল কিছু, কিংবা ব্যালট পেপারে ভোটার যদি নাই আসে তাহলে তো আপনার কেন্দ্র দখলের কোনো দরকার হয় না। আবার দেখা গেছে যে সংবাদপত্রে বা টেলিভিশনে দেখা গেছে যে সারাদিনে অল্প সংখ্যক ভোটার হয়েছে, কিন্তু 15-20%, 25% পর্যন্ত কাস্ট হলে তো 1 লাখ ভোট যে উপজেলা চেয়ারম্যান পদে থাকে যেখানে, সেখানে 15% হলেও কিন্তু 15,000 ভোটার আসতে হয়। সেই বিষয়গুলো কিন্তু নানা কারণে হয়েছে আমাদের দেশে। স্থানীয় সরকারে একটা সময় মনে হয়েছিল যে আচ্ছা নৌকা পেলেই বোধহয় পাস, কাজেই আর অন্যরা মনে করতো যে এটা দরকার নাই, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী মিলে একটা পরিস্থিতি তৈরি হবে। এখন কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি, নির্বাচন কমিশন কথাটা ঠিক বলেছে যে ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। কিন্তু অবশ্যই এই কথাটার মধ্যে একটু ফাঁকা আছে, শুনতে খুব ভালো শোনায়, কিন্তু ভোটার যাতে আসে স্বতঃস্ফূর্ত ভাবে এবং ভোট দিতে পারে, এইটার জন্য পরিবেশ পরিস্থিতি তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই ক্ষেত্রে তারা, আমি কয়েকদিন আগে বরিশাল এলাকায় ছিলাম, সেখানে ঝালকাঠিতে বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি 3টা জেলার প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সভা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার তারা হুঁশিয়ারি দিয়েছেন, নানান রকমের মানে আইনি ব্যাখ্যা বলেছেন যে কোন রকম অনিয়ম অন্যায় সহ্য করা হবে না। এগুলো কিন্তু আপনি যদি এই 62 সালে আইয়ুব খানের নির্বাচন কিংবা 1996 সালের 15ই নির্বাচন, তখন এই যে সাদেক সাহেব ছিলেন, তারাও কিন্তু একই কথা বলেছেন। এইখানে কোনো নতুনত্ব নাই, এটা গত বাঁধা কথা আর কি। আমরা যেমন জিয়াউর রহমান একদিন ঘোষণা দিয়ে দিল আমি প্রেসিডেন্ট, কোন তো নির্বাচনের ব্যাপার ছিল। এরশাদ সাহেব ঘোষণা দিলেন যে এই একজন বিচারপতি আহসান উদ্দিন তিনি প্রেসিডেন্ট, কয়েকদিন পরে ঘোষণা দিলেন যে আহসান উদ্দিন না আমি প্রেসিডেন্ট। এটার জন্য তো কোনো নির্বাচন হয়নি, আমরা শুধুমাত্র সাম্প্রতিক নির্বাচনের ব্যাপারগুলো দেখি তা তো না। এই ঘটনাগুলো কিন্তু আমাদের চোখের সামনে। কিংবা এই যে হ্যাঁ না ভোট এরশাদ সাহেবও করেছেন, জিয়াউর রহমানও করেছেন, আইয়ুব খানও করেছেন, সেম প্যাটার্ন। এখন নির্বাচনে ভোটার আসে, যদি বিএনপি না হয়, আওয়ামী লীগের তো একটা আসনে প্রত্যেকটা উপজেলায় 2 জন 3 জন 5 জন 10 জন পর্যন্ত প্রার্থী আছে, তারা প্রত্যেকে যাতে নিজ নিজ সমর্থকদের আনতে পারে। বিএনপি ধরে নিলাম যে আছে, এমনকি অর্ধেকও যদি ধরে নেই যে নিরুৎসাহিত, কিন্তু বাকি অর্ধেকের মধ্যে তো ভোটারদের আসতে হবে। এবং আসার ক্ষেত্রে 2টা
কমপক্ষে ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে ভয় ভীতিহীন পরিবেশ, আর একটা হচ্ছে প্রার্থীরা যার যার বৈশিষ্ট্য কি করবেন কি করবেন না। আমি সবসময় এই কথাটা বলার চেষ্টা করি যে কোনো আলোচনায়, যে কোনো প্রার্থীর বা যে কোনো দলের কি করবে না যেমন বলার ব্যাপার, কি করবে না বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে একজন মেয়র নির্বাচিত হলে কি করবেন কি করবেন না, এমপি কি করবেন কি করবেন না। এমন অনেক কিছু করা হয় যেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করা অনুচিত। সেই জায়গাগুলো যদি মানুষ বুঝতে পারে। আরেকটা হচ্ছে তো লেখাপড়ার প্রশ্নটা আসে, অনিয়ম দুর্নীতি বা মামলা মোকদ্দমা, অনেক সময় রাজনৈতিক মামলা হয়, আবার বর্ন ক্রিমিনালও তো অনেকে এসে নির্বাচন করতেছে। ভারতের নির্বাচন হচ্ছে, গরম, আবহাওয়া খারাপ। আমাদের এখানে আবহাওয়ার দোষ দিবে তা না, আমাদের এখনকার যে গরম পড়ছে ভারতের বহু রাজ্যে কিন্তু আমাদের চেয়েও খারাপ অবস্থা। ধান কাটতে যাচ্ছে অনেকে, প্রচুর ভোট কিন্তু অজয়দা ধান কাটতে যাচ্ছে অনেকে, ধান কাটার মৌসুম, ধান কাটতে যাচ্ছে অনেকে, ধান কাটার মৌসুম। ধান কাটার মৌসুম কোনো মানে ভোটাররা, নারীরা তো ধান কাটতে যায় না, কিন্তু ভোটার অনুপস্থিতি শুধুমাত্র যদি পরিবেশ থাকে দেখা যায় যে একবেলা ধান কেটে বিকেলে ভোটটা দিতে চায়। কারণ ভোট তো 7 দিন না, ধান কাটা তো 7-8 দিন, 10 দিন, 15 দিন। একবেলা বা 1 ঘন্টা ভোট কেন্দ্রগুলো তো এখন বেশিরভাগই কিন্তু মানে জনবসতির আশপাশেই আর কি, 1 ঘন্টা 2 ঘন্টায় ভোট দিয়ে আসতে পারে। এখন আপনি যদি সারাদিন দাঁড়ায়ও ভোট দিতে পারেন না এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেন সেটা পণ্য। কিন্তু এই দায়টা বলবো যে আওয়ামী লীগের যেহেতু প্রার্থী বেশি, আওয়ামী লীগের সমর্থকরা, অতীতে দেখা যেত যে স্থানীয় সরকারের স্বতন্ত্র অনেক প্রার্থী যারা কোনো রাজনৈতিক দল করে না, স্থানীয় সরকারের জন্যই নিজেদেরকে তৈরি করে এবং সারা বছর ধরে কিছু সামাজিক কাজ করে, কিছু জনকল্যাণের কাজ করে এবং সেটার ভিত্তিতে মানুষ ভোট দেয় যে উনি এমপি হবেন না কখনো, কিন্তু ইউনিয়ন পরিষদ মেম্বার বা চেয়ারম্যান হবে। এই লোকগুলো কিন্তু কমে যাচ্ছে, অর্থবিত্তের প্রভাবটা অনেক বেশি সামনে চলে আসছে। সেটি তো প্রতীকের কারণেও কিছুটা হয়েছে। জনাব অজয় দাশগুপ্ত, আপনার কাছে মনে হয় কিনা প্রতীকের কারণেও তো যেই নির্লোভ নির্দলীয় লোক বা সমাজে সব জায়গায় গ্রহণযোগ্য, সব মহলে কিন্তু আওয়ামী লীগ একটা শিক্ষা নিয়েছে, জি জি, সরে এসেছে তারা। হ্যাঁ, এখন এই সরে আসা আর ভোট কেন্দ্রে যেতে ভোটারদের উৎসাহিত করা, এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, প্রধান নির্বাচন কমিশনার বা তার সহকর্মীরা বলছে। আরেকটা হচ্ছে আমাদের এইখানে আমাদের আবুল কাশেম ফজলুল হক সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে তারা দেখেন নির্বাচনে সর্বমোট 21 জন, নির্বাচন তফসিল ঘোষণার পরে কেউ প্রচারে নামতে পারবে। এই তফসিল ঘোষণা এবং প্রতীক বরাদ্দ আর নির্বাচনের 2 দিন আগে প্রচার বন্ধ, সব মিলিয়ে কিন্তু 5-6 দিন চলে যায়। অর্থাৎ 2 সপ্তাহের বেশি প্রচারের সুযোগ থাকে না। একটা উপজেলায় বা একজন এমপি 3 লাখ 4 লাখ পর্যন্ত ভোটার আছে, উপজেলায় 1.5 লাখ 2 লাখ পর্যন্ত, কোনো কোনো উপজেলায় তার চেয়েও আসে। এদের কাছে 14 দিনের মধ্যে পৌঁছানো, এটা কিন্তু আর একটা বাদ দিয়েছে। আমরাও বলেছিলাম যে এটা বাদ দাও, এই যে স্বতন্ত্র দাঁড়ালে পরে কত পার্সেন্ট 1% সমর্থন লাগে, এই জায়গাগুলো কিন্তু খুব কতটুকু পোস্টার লাগাবে, রঙিন পোস্টার লাগাতে পারবে না। হ্যাঁ, তারপরে এই 1.5 ফুট বাই 1 ফুটের চেয়ে বড় পোস্টার লাগাতে পারবে না, তারপরে বড় জনসভা করতে পারবে না, 4টার বেশি মাইক লাগাতে পারবে না, রাত 8টার পরে প্রচার করতে পারবে না। এইগুলো এই তত্ত্বাবধায়ক সরকার যারা করেছে তারা এমন কিছু বিষয় যুক্ত করেছে আমাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে, সেটাও কিন্তু পুনর্বিবেচনার সময় এসেছে। আমরা অর্থ নিয়ন্ত্রণ করব, কিন্তু অর্থ নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন ভোটারের কাছে যাওয়াটা নিয়ন্ত্রণ না করি। ভোটারদের অংশগ্রহণ বাড়ানো গুরুত্বপূর্ণ, তবে শেষ করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু যে ভোটারদের ভোট কেন্দ্রে আসার মতো প্রার্থী যোগ্য, যার মানুষের ক্ষতি করবে না, মানুষ যার উপর আস্থা রাখতে পারে যে উন্নয়নের কাজ যাকে দিবে, কিংবা স্থানীয় এলাকায় বহু কাজ থাকে মানুষের উপকার করার, সেই কাজগুলো যেন তিনি স্বজনপ্রীতি বা দুর্নীতি মুক্ত এইগুলো ঊর্ধ্বে উঠে দুর্নীতি মুক্ত থেকে যেন কাজগুলো। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমরা শুনে আসি জনাব আবুল কাশেম ফজলুল হক, যে কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু? অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। জি, অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, সরকারের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। আর সরকারের সঙ্গে সহযোগিতারও দরকার আছে, আবার সরকারের সমালোচনা করে জনমত গঠন, তারপরে সুষ্ঠু নির্বাচন করা, এগুলিতে
সরকারের দায়িত্ব আছে, কিন্তু যারা সরকারের বাইরে আছে সেসব দলেরও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক পক্ষ রাষ্ট্র চালাতে পারে না, আর অনেক জায়গায় যে মনোভাব পক্ষ প্রতিপক্ষ দুই পক্ষের মধ্যে কিছু পয়েন্টে মিল থাকা উচিত, যে আমরা একই রাষ্ট্রের, একই জাতির, একই জনজীবনের ভেতর থেকে আসছি, আর কিছু ব্যাপারে ওদের চিন্তা থেকে আমাদের চিন্তা ভিন্ন, এটা দেখানো। তা আমাদের এটাও একটা বড় দুর্ভাগ্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দল এত কুৎসিত কথা বিরোধী পক্ষ সম্পর্কে বলে যে এইটা খুব বড় ক্ষতির কারণ হয়। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এইভাবে দীর্ঘ সময় পরে মুক্তিযুদ্ধের রাষ্ট্রকে বিভক্ত করে রাখা উচিত না। বঙ্গবন্ধু এটা চাননি। বঙ্গবন্ধু তো মানে 3 বছর 8 মাস যেতে না যেতেই মানে নিহত হয়েছেন, তার সঙ্গে আরও কেউ কেউ। তো বঙ্গবন্ধু কিন্তু এইটা চায়নি। বঙ্গবন্ধু চেয়েছেন যে জনগণের মধ্যে একটা গণ ঐক্য থাকবে, বাংলাদেশটাকে রক্ষা করা, বাংলাদেশটাকে মানে বিকশিত করা, উন্নত করা, সেই সঙ্গে জনজীবনের সমস্যা বিভিন্ন পর্যায়ে কিছু কিছু সমাধান করে আমাদের এগোতে হবে। স্যার, একটি বিষয় আপনি বলছিলেন যে বিরোধীদের যে দায় বা তাদেরকেও এগিয়ে আসা, তাদেরও অংশগ্রহণ করা এই সিস্টেম, কিন্তু এই সিস্টেমের প্রতি তাদের আস্থা নেই এবং তারা যে অভিযোগগুলো করছে যে প্রচলিত যে ব্যবস্থা তাতে তারা অংশ নিলে নিশ্চিত পরাজয়, বা তাদের ভাষায় যে একেবারে এমনভাবেই বিষয়গুলো সাজিয়ে রাখা হয়েছে যেখানে তারা শুধু অংশ নেয়াই হবে, কিন্তু সেখানে তাদের কোনো কাঙ্ক্ষিত ফল লাভ হবে না, কিংবা তাদের জনগণের যে সঠিক মতের প্রতিফলন সেটিও দেখা যাবে না, প্রকাশ হবে না। সেই জায়গায় আপনার বক্তব্যটা কি? আপনি যে কথাটা বললেন, মানে বিরোধীদের অভিযোগ যেটা, বাস্তব অবস্থা এইরকমই। জনসাধারণের মনে ধারণা যে ভোট দিয়ে কী হবে, সরকার বদল হলে কী হবে, যাদের শক্তি বেশি তারাই ক্ষমতায় থাকবে, যাদের শক্তি কম তারা যদি কোনো ক্রমে ক্ষমতায় আসে তাহলেও তারা রাষ্ট্র চালাতে পারবে না, এরকম কতগুলো ধারণা সাধারণ লোকের মনে আছে। আর যেহেতু রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দলগুলো ঠিক মিনিমাম যেটুকু থাকা দরকার সেইটাও নাই। আজকের পরিস্থিতিটা যদি দেখি তাহলে যেসব কথা আমরা বললাম এই কথাগুলোর মধ্যে একটা মর্মগত ফ্যাক্ট অর্থাৎ বাস্তব অবস্থার বর্ণনা আছে, কিন্তু এইটা থেকে উদ্ধার পেতে হলে আমাদের আরও উন্নত স্তরের রাজনৈতিক নেতৃত্ব লাগবে। আচ্ছা, আমরা এই উত্তরণের বিষয়টি আরও বিস্তারিত শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মোফাজ্জল করিম, যে আলাপটি আমরা করছিলাম, বেশ কিছু প্রসঙ্গ অবশ্যই এর মধ্যে এসেছে। কেন এই ভোটে অনীহা, সেই বিষয়গুলো নিয়ে জনাব অজয় দাশগুপ্ত যেমন বলেছেন, আপনিও বলছিলেন, আবুল কাশেম ফজল। কিন্তু আমরা জনগণের যেই প্রত্যাশা বা চাওয়া, যে আমরা সেই উৎসবটা ফেরত চাই যদি বলি, বা সেই জায়গাটায় হয়তো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে না, কিন্তু ধীরে ধীরে সেই প্রবণতাটা যদি এখন যেই জায়গায় আছে তার থেকে কিভাবে ঘুরে আসা যায়, এবং সোজা কথায় বললে উত্তরণের পথ বা রেখা কি আপনি দেখেন? দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতার 50-60 বছর পরে উত্তরণের পথ খোঁজা হচ্ছে আমাদের। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। কারণ এই দেশ তো টেবিলে বসে তো দস্তখত করে তো স্বাধীন হয় নাই। 30 লক্ষ শহীদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, এবং সেখানেই লিখে দিয়ে গেছে কে কারা কিভাবে দেশ শাসন করবে, কাদের জন্য করবে। এই দেশ কাদের? এই দেশ কতিপয় স্বার্থান্বেষী লোকের নয়, যারা আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে বা হচ্ছে, তাদের জন্য নয়। এই দেশ হচ্ছে দেশের সাধারণ মানুষ। একজন রাস্তার অন্ধ খঞ্জ ফকির যে আছে তারও একটা ভোট, আর যিনি 5,000 কোটি টাকার মালিক হইয়া ব্যাংক চুরি করতেছেন, এই করছেন সেই করছেন, তারও একটা ভোট। তাহলে পরে ওই যে লোকগুলা যে এক সমতলে, কই সেটা তো কোনো দিন আজ 50-55 বছরেও আমরা এটা এক সমতলে আনতে পারি নাই। তাদের প্রত্যাশা আপনারা আমাকে মন্ত্রী বানাবেন না, একটা সাধারণ লোকের কথা বলছি, আপনারা আমাকে একটা বাড়ি দিয়ে দেন গুলশানে, বনানীতে ইত্যাদিতে, বাড়ি দাঁড়াতে, সেটাও আমি চাই না। আপনারা অন্তত আমাকে ন্যায় বিচারটুকু, এবং এই ন্যায় বিচারের একটা প্রধান অনুষঙ্গ হলো যে শাসন ব্যবস্থাটা হবে জনসাধারণের মত নিয়ে, জনগণের মত, জনগণ যেটা চায়। জনগণ যদি চায় যে
এই দেশে একটা সুন্দর নির্বাচন করে তারপরে তারা যাকে খুশি তাকে ভোট দিবে এবং তার যে দল জিতবে বাস। কিন্তু তা না করে আপনারা এটাকে যেমন খুশি তেমনভাবে চালাবেন, তা তো হয় না। এটা একটা জাতীয় লজ্জা হয়ে দাঁড়িয়েছে এখন। এটা একটা জাতীয় লজ্জা। আজ 50-60 বছর পরেও আমরা ভোটটা কীরকমভাবে হবে, নির্বাচন কেমনভাবে হবে, সেইটা এখন পর্যন্ত ঠিক করতে পারছি না। দেখুন, পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর বলা হয় সবচেয়ে বড় গণতন্ত্র, অর্থাৎ লোকসংখ্যার দিক দিয়ে প্রায় 150 কোটি লোকের বসবাস। অতএব তাদের এখানে যে এই নির্বাচনটা আজকে না গতকালকে যিনি শেষ হয়ে গেল বা হতে যাচ্ছে বোধহয়, যাই হোক, কই সেখানে তো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিভিন্ন অনেক দলের মধ্যে, কিন্তু সেখানে তো ভোট নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, জালিয়াতি নিয়ে, এগুলা নিয়ে তো কোনো আন্দোলন বা কোনো বক্তব্য গত কিছুদিন কোনো দিনই আমরা শুনি নাই। ভোটটা তো ঠিক মতোই হচ্ছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের কাছ থেকে তাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। কিভাবে একটা অনাহার ক্লিষ্ট দেশ 1971 যখন স্বাধীন হলো দেশ, তারপরে থেকে একটা দেশ কিভাবে এখন মাশাআল্লাহ জাগতিক উন্নয়নের দিকে, আর্থিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের দিকে, অবকাঠামোগত উন্নতির দিকে কীরকম করে শিখরের দিকে চলে যাচ্ছে, সেটা কিন্তু ভারত আজকে এত বছর 70-80 বছর তাদের স্বাধীনতা তারা পারে নাই। পাকিস্তানের তো দূরের কথা, পাকিস্তান তো ক্রমাগত জাগে, ওই আলোচনা নয়। তাহলে আমরা এই সামান্য জিনিসটা কেন পারি না? এমনও নয় যে সমস্যাটা কোথায় আমরা জানি না, আমরা ঠিকই জানি, কিন্তু ওই সমস্যাটা আমরা সমাধান করব না। কারণ আমরা যখন ক্ষমতায় যে থাকবো সে চাইব ক্ষমতাটাকে চিরস্থায়ী করুন। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রের কথা বলে আমরা এই দেশের তরুণ সমাজকে বঙ্গবন্ধু উদ্বুদ্ধ করেছিলেন, কৃষক শ্রমিককে উদ্বুদ্ধ করেছিলেন এবং তারা গিয়ে তাদের জান দিয়েছে স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য, জাতীয়তাবাদী গণতন্ত্র। কই সেই গণতন্ত্রের কোনো প্রতিফলনই তো এখন দেখা যায় না। একটু শুনে আসি, জনাব অজয় দাশগুপ্ত, আমরা শেষ করব, আপনার মূল্যায়ন। আমাদের এই যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করছি, রাজনৈতিক দলগুলো দেখবেন সংসদীয় আসনে হোক, তিনি যে দলেরই হোক, প্রধান দলগুলো যারা, তিনি চান না এমনকি তার দলের অন্য কেউ সারা বছর এলাকায় কাজ করুক, মানুষের কাছে যাক, বিভিন্ন রকমের সেবামূলক কাজ করুক বা দলের মধ্যে প্রচার চলুক। দেখা যাবে যে যিনি যে এলাকায় নেতা, তিনি তার অনুগামী যারা, তাদের দিয়েই দলের বিভিন্ন কমিটি, শাখা কমিটি এবং অঙ্গ সংগঠনের তার শাখা কমিটি, এই প্রবণতাটা খুবই খারাপ। দুর্ভাগ্যজনক ভাবে আমরা যাদেরকে সিভিল সোসাইটি বলি, কয়েকদিন আগে আমেরিকার একজন মন্ত্রী পর্যায়ের লোক এসেছিলেন, তিনি কয়েকজন সিভিল সোসাইটির বললেন বা নাগরিক সমাজের লোকদের ডেকে কথা বললেন। হু ডিসাইডস? যেরাই নাগরিক সমাজের প্রতিনিধি। এখন চীনের কোন মন্ত্রী এসে যদি বাংলাদেশের তাদের মতো করে নাগরিক সমাজের কয়েকজনকে ডাকে, ভারত যদি মন্ত্রী এসে ডাকে, আমেরিকার বাইরে রাশিয়া আছে, ইউরোপের দেশ আছে, তারা যদি এরকম তাদের পছন্দ মতো নাগরিক সমাজ ডাকে, কিংবা তার টিআইবি বড় সংগঠন দুর্নীতি নিয়ে ভালো কাজ করে, জনমত গঠন করে, 20-25 বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে যে একই ব্যক্তি। এনজিও গুলো দেখেন, যারা নিজেদেরকে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, অনেক ক্ষেত্রে প্রতীক বলে, ন্যায়ের সত্যের প্রতীক বলে, দেখেন 20 বছর, 25 বছর, 30 বছর একই নেতা রয়ে গেছে। এই যে নির্বাচনে স্থানীয় সরকারের হোক, জাতীয় পর্যায়ের হোক, একই দলের লোকেরা মানুষের কাছে যেতে পারে না। যিনি প্রধান নেতা তিনি চান না তার ভবিষ্যৎ নির্বাচনে, এমনকি দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাকেও এলাকায় ঢুকতে দেয় না বা তার কাজে বাধার সৃষ্টি করে, কিংবা তার অনুগামীরা যাতে কমিটিগুলোতে না আসে। এই জায়গাগুলো কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়েছে এবং এর সমাধান নির্বাচনে স্বতন্ত্রদের জিতে আসার ফলে সেই জায়গায় মনে হয় এক ধরনের পরিবর্তন হয়েছে, আপনি যেটি বলছেন দীর্ঘদিন থেকে। এই যে 62 জন বা 70 জন মিলিয়ে যদি
হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা দলের মধ্যে উন্মুক্ত করে দিয়েছে, সব দলেরই করে দেওয়া উচিত। এবং উত্তরাধিকার সূত্রে এই যে রাজনীতির নেতৃত্ব, কর্তৃত্ব, এই যে ধারাগুলো তৈরি হয়েছে, এইখান থেকেও কিন্তু বের হয়ে আসা বঙ্গবন্ধু কন্যা যেটা শুরু করেছেন, আমার মনে হয় যে সব দলের এইটা অনুসরণ এইবারে পারলো না, কিন্তু 5-10 বছর পরে হোক। আর কিন্তু ঝুঁকিও তো থাকে কিছুটা, যেটা আমরা মানে ওই যে দলীয় কোন্দলের কথা বলি, সেগুলোও তো প্রকটভাবে তখন তৈরি হয় না। এখনো যে কতগুলো প্রকট সমস্যা দেখা দিয়েছে, কিন্তু যে স্থানীয় সরকারের নির্বাচনে এমনকি যিনি যে এলাকায় উপজেলা চেয়ারম্যান আছেন, এমপি যাকে সমর্থন করবে, তার বাইরে যেন কেউ, এমনকি দলের জনপ্রিয় প্রার্থী, তারাও ভোটারদের কাছে স্বাভাবিকভাবে যেতে না পারে, কিংবা ভোটের সময় যার যার সমর্থক হাজির করা, এই জায়গাগুলো আমার মনে হয় যে উপজেলা নির্বাচন নিশ্চিত করা দরকার। আছে। কালকে একটা হবে, 29 তারিখে একটা হবে। অসংখ্য ধন্যবাদ। কঠোর অবস্থান নিতে হবে, আমাদের সেই প্রত্যাশা। আমরা শেষ করবো জনাব আবুল কাশেম ফজলুল হক। বর্তমান বাস্তবতার একটা ব্যাকগ্রাউন্ড আছে, জি, সেই ব্যাকগ্রাউন্ডটাও হিসাবে ধরতে হবে। তা আমাদের কি বলে 53 বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, কি অবস্থা ছিল তখন থেকে আজকে পর্যন্ত। এই 53 বছরে যে কটা নির্বাচন হয়েছে, আমাদের জাতীয় পরিষদের, ইউনিয়ন পরিষদ ইত্যাদির, এই সব কয়টা নির্বাচনের একটা ইতিহাস দরকার। এবং যে কোনো রাজনৈতিক দল চায় যদি, এবং কিছু টাকা এর জন্য খরচ করে, এটা কাজ করতে গেলে কিছু টাকা দরকার, তাহলে অবশ্যই ভালো মানে একটা রিপোর্ট তারা তৈরি করতে পারবে আমাদের এই 53 বছরে যে কটা নির্বাচন। আমি এটা দেখছি যে প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এবং ডাকসুর নির্বাচন। সেই নির্বাচন আমরা ভোট গ্রহণ করছি ছাত্রীদের। কত সালের কথা বলছেন? 73 সাল। এবং আমরা কাউন্ট করছি। 73 সালের কথা বলছেন? হ্যাঁ, আমরা কাউন্ট করছি, গণনা করছি। তো সেই গণনাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক যে ছাত্রলীগ, তারা তো কোনো হলেই উইন করতে পারছে না। দেখা যাচ্ছে উইন করছে অল্প দিনের মধ্যে গঠিত জাসদ, কিছু সিপিবির লোক। তো এই গণনা যখন আমাদের প্রায় শেষ হয়ে আসছে, কোনো কোনো হলে শেষ হয়ে গেছে, ঠিক তখনই ট্রাকে করে কিছু ছাত্রলীগের কর্মী আসলেন, নেতা। তারা এসে ব্যালট বাক্সগুলোই নিয়ে গেলেন এবং আমাদের কাছে যে কাগজপত্র ছিল যেখানে আমরা কাউন্ট করছি, এই কাগজগুলো নিয়ে গেছে। এখন কেউ বলতে পারেন যে কেন আপনারা দিলেন, এটা দেওয়ার ব্যাপার না। জবরদস্তি করে যদি 20 জন লোক আসে, তো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে আটকাবেন? তো এইভাবে সব ভোট বাক্স তারা নিয়ে গেছে ডাকসুর এবং হলভিত্তিকে। তার ফলে ওইটার কোনো রেজাল্ট বের করতে পারেনি। এবং ছাত্রলীগের এই ভূমিকা নিন্দিত হয়েছে। বঙ্গবন্ধুকে আহ্বান করে অনেক কথাপত্র পত্রিকায় লেখা হয়েছে যে এরকম যদি চলে তাহলে তো দেশ একটা সমূহ বিপদের মধ্যে যাচ্ছে। তো এইগুলোর কোনো প্রতিকার করার চেষ্টা কোনো রাজনৈতিক নেতা করেননি আজ পর্যন্ত। আমরা অতীতের নেতাদেরকে কাউকে খুব মহিমান্বিত করতে পারি, কাউকে খুব নিন্দিতও করতে পারি, কিন্তু আমাদের আজকের প্রয়োজনে যে সত্যনিষ্ঠা, ন্যায়নিষ্ঠা দরকার, সেইটা থেকে তো আমরা দূরে সরে আছি এখন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো। আমি জনাব ফজল করিম, 1 মিনিট। জি না, আমি একটা কথাই বলবো, এই যে আলোচনা করলাম আমরা টক শো, এইরকম আরও আপনি 500টা টক শো করেন, কিছুই হবে না, কিছুই হবে না। এগুলো মানুষের সিরিয়াসলি নেবে। কিন্তু জাতীয় পর্যায়ে যদি একটা টক শো হয়, এই টক শো সেই টক শো নয়, অর্থাৎ একটা কমিশন করে দেন আপনি, একটা সর্বদলীয় সর্বসম্মত একটা কমিটি করে দেন, কমিশন করে দেন, দিয়ে বলেন যে আপনারা জিনিসটা ভালো করে স্টাডি করে একটা আমাদেরকে মতামত দিন যে কেন মানুষ ভোট দিতে যায় না, কেন মানুষের আস্থা উঠে গেছে, এবং তারপরে যে সমস্ত ফাইন্ডিংগুলো আসবে তার উপরে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। নেতৃবৃন্দের কাছে, জাতীয় নেতৃবৃন্দের কাছে এটা আমার একটা সবিনয় নিবেদন। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জন কর্মশালায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।